প্রিয় দর্শক, ইসমাইল মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক রাজনীতি কথা বলবো আমরা আজকে। আমাদের আজকের যে অতিথি দুজন স্টুডিওতে রয়েছেন তারা হচ্ছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, রয়েছেন সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার। আমরা দুজন অতিথিকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আমরা গতকালকে সাম্প্রতিক রাজনীতির কথা বলছিলাম, আজকেও কথা বলছি এই কারণের জন্য যে যখন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটের যে আলোচনা সেটি দৃশ্যমান হচ্ছে, ভোটের হিসাব নিকাশও দেখতে পাচ্ছি গোনাগুনি শুরু হয়েছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন তারা কিন্তু নানা রকম জোট করবার চেষ্টা করছেন। এর মধ্যে যেটি সবচেয়ে বেশি আমি সম্মানিত নির্বাহী কমিটির সদস্য যারা বাবু মোহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে কিন্তু আলোচনা শুরু করতে চাই। এতে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে বিএনপি এবং জামায়াতে এই দুটি শক্তি যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে তারা কিন্তু এখন ভিন্ন পথে হাঁটছেন। দুজনের দু ধরনের চিন্তাভাবনা। বিএনপির পক্ষ থেকে পিআর নিয়ে এক ধরনের তাদের মন্তব্য, জামাতের পক্ষ থেকে অন্য ধরনের মন্তব্য। এর ফাঁকে কিন্তু আমরা দেখেছি যে জামায়াতে ইসলাম সহ ৭টি দল তারা কিন্তু কয়েকটি দাবিতে রাজপথে রয়েছে এবং এনসিপি সহ কয়েকটি দল তারা কিন্তু জোট করবার চেষ্টা করছে। জামায়াতে ইসলাম অলরেডি জোট করার পরিকল্পনা গ্রহণ করেছে, বিএনপিও নিশ্চয়ই তাদের একটা সমমনাদেরকে নিয়ে জোট করবে। এই জোট এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতিসংঘে একটি টিম তারা অধিবেশনে যোগ দিতে যাচ্ছে, যেখানে বিএনপি নেতৃবৃন্দ রয়েছে, এনসিপির নেতৃবৃন্দ রয়েছে, জামাতের নেতৃবৃন্দ রয়েছে। আপনি সর্বশেষ বাংলাদেশের আগামীর রাজনীতি এবং নির্বাচনকে ঘিরে নির্বাচনের হিসাব নিকাশকে আপনি কীভাবে দেখছেন? জি, ধন্যবাদ। অনেকগুলো বিষয় আপনি নিয়ে এসেছেন। আপনার মাধ্যমে এটিএন বাংলার অসংখ্য দর্শক শ্রোতা মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সহ আলোচক শ্রদ্ধাভাজন সাংবাদিক তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। বিষয়টা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতের পার্থক্য থাকতেই পারে। একটি দলের সঙ্গে আরেকটা দলের হুবহু কোনো মিল থাকবে, এটা সবসময় হয় না। এবং রাজনীতিতে মতের পার্থক্য এটাই গণতন্ত্রের সৌন্দর্য। বিএনপি এক ধরনের মত প্রকাশ করবে, জামায়াতে ইসলামী বা ইসলামী আন্দোলন বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তাদের মতের ভিন্নতা থাকতেই পারে। মাঝখানে আপনি যে বিষয়টা বলেছেন যে রাজপথে ৭টি দল যুগপৎ কর্মসূচি পালন করছে, তাদের যে ইস্যুগুলো সেই ইস্যুগুলো এখন আলোচনার টেবিলে রয়েছে। ঐক্যমত্যের কমিশন তাদের আরও ১ মাস সময় বৃদ্ধি করেছে। আলোচনার টেবিলেতে নামই তো ঐক্যমত কমিশন, ঐক্যমতের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে। আর ঐক্যমত যদি না হয়, সেটা যদি জোর করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তো ফ্যাসিবাদের সাথে কোনো পার্থক্য থাকলো না। তো ঐক্যমতের কমিশনে আলোচনা চলাকালীন সময় আলোচনার টেবিল রেখে রাজপথে হঠাৎ করে যুগপৎ কর্মসূচি, এটার নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। হয় ঐক্যমত কমিশনকে চাপে রাখার জন্য, অথবা নির্বাচন প্রক্রিয়াটা যাতে সুষ্ঠুভাবে সামনের দিকে এগোতে না পারে সেই বিষয়টাকে ঘোলাটে করা। আমি স্পষ্টত বুঝি। কারণ আপনি দেখবেন, আপনি একবার বলেছেন যে ওনারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি। না, আমি তাদেরকে ফ্যাসিবাদ বিরোধী শক্তি মনে করি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যেও তো সকলকে আপনি এক কাতারে আনতে পারবেন না। কারণ যারা যুগপৎ কর্মসূচিতে গিয়েছে, বিএনপি কিন্তু দীর্ঘ ১৭ বছর এক নাগারে আন্দোলন করেছে। মাঝে মাঝে কিছু রাজনৈতিক দল নিয়ে যুগপৎ কর্মসূচিও ঘোষণা করেছিল। সেই যুগপৎ কর্মসূচিতে এই ৭টি দলের কেউ অংশগ্রহণ করেনি। জামায়াত ইসলাম? জি না। আচ্ছা। এবং আপনাকে যদি মনে করিয়ে দেই যে জামায়াত ইসলামী প্রথম থেকেই বিএনপির সঙ্গে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে ছিল বিভিন্নভাবে, কিন্তু ১৪ নির্বাচনের পর থেকে এই পর্যন্ত ২৪ পর্যন্ত, ইভেন ২৪-এর জানুয়ারির যে নির্বাচন, আমিডামি নির্বাচন, সেই নির্বাচনেও জামায়াত ইসলামের যে শক্তি বা সামর্থ্য ছিল, বা যেই শক্তি এবং সামর্থ্য এখন জানান দিচ্ছে, সেই শক্তি সামর্থ্য নিয়ে গত ১০ বছরে তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো কার্যকর ভূমিকা পালন করেনি। কে করেনি? জামায়াত ইসলামী। কেন? কেন কেন আমি বলেছি, এটা আপনার সত্য কিনা সেটা আপনি না, মানে জামায়াত ইসলাম
জামাত ইসলাম নিশ্চয়ই আপনাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, মতবিরোধ অর্থ এটি নয় যে একে অপরকে একেবারেই ছুরি চালিয়ে দেওয়া, একে অপরের প্রতি একেবারে মারামারি করা, মতবিরোধ থাকবে, রাজনীতির সৌন্দর্য, ডেমোক্রেসি বিউটি। কিন্তু গত যে 16-17 বছরের যে ফ্যাসিস্ট আমলের যে আওয়ামী লীগের দুঃশাসন ছিল, সেই দুঃশাসনে তো জামাত ইসলামও তো তারা রাজপথে ছিল, তারা চেষ্টা করেছে যে আমি তো আপনাকে বললাম 14 নির্বাচনের পরে 18 নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল এবং ধানের শেষ প্রতীক চেয়ে নিয়েছিল, তার প্রতীক ছিল না। আরেকটু মোটা দাগে যদি আপনি আসেন 18 নির্বাচনের পরে তাদের কোনো কার্যকর রাজনৈতিক দৃশ্যমান কোনো কর্মসূচি ছিল না। ছিল কি, একটা ইস্যুর উপরে অমুক বাড্ডা চৌরাস্তার মোড়ে তাদের ওয়েল অর্গানাইজড পার্টি তাদেরকে খবর দিল, 5 মিনিটের মধ্যে মিছিল শুরু হলো, 5 মিনিটের মাথায় শেষ হলো, পুলিশ আসার আগেই আবার বাঁশি ফু দিয়ে চলে গেল। ওই মিছিল দিয়ে তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয় না। না, সেই মুহূর্তে করণীয় কি ছিল? মানে আওয়ামী লীগ, তার ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট বাহিনী যেরকম ভাবে জুলুম করেছে তাদের আইন শৃঙ্খলা। আমি যদি পাল্টা প্রশ্ন আপনাকে করি, বলেন, যে বিএনপি যদি এইরকম কাজ করত গত 10টি বছর, যে আপনার সারা দেশের বিভাগীয় সমাবেশ করতে গিয়ে লঞ্চ, ঘাট, স্টিমার, নৌকা সব বন্ধ করে দিল, সমস্ত কিছু ধর্মঘটের নামে কোনো লোকজন যাতে না আসতে পারে, আর বিএনপির লোকেরা আপনার কলার ভেড়া নিয়ে তারপরে সমাবেশে যোগদান করলো, মাঠের মধ্যে নিজেরা খিচুড়ি রান্না করে মাঠ পাহারা দিয়ে পরের দিন সকালে সমাবেশ করে বাড়ি ফিরলো, বাড়িতে আসা যাওয়ার পথে শত শত ছেলেপেলে গ্রেফতার হলো। যদি আমি প্রশ্ন করি যে এর মধ্যে বিএনপির কি করার ছিল, তাহলে বিএনপি তো গত 10 বছর ওই রকম ওই শাহবাগের মোড়ে বা এলিফ্যান্ট রোডের মুখে 10 জনের মিছিল বা 500 লোকের একটা মিছিল করে তারপর ঘরে ঢুকে গেল, কি হতো হাসিনার? যে আপনি আসলে খুব একটা ভালো কথা দর্শকদের মনে করিয়ে দিয়েছেন, এবং আমি নিজেও কিন্তু স্মৃতিকাতর হয়ে যাচ্ছে এই কারণের জন্য, যখন বিএনপি সেই সমাবেশটি করতে দেওয়া হয়নি, সেই সমাবেশ না, অসংখ্য সমাবেশ, এবং সর্বশেষ আমার মনে আছে কলার ভেলাই করে, কলার ভেলা আমার নির্বাচনী এলাকা, তারা রাস্তায় রান্না করে চাল ডাল খিচুড়ি, চাল ডাল নিজেরা কিনে রান্না করে তারপর সারা রাত 2 দিন 3 দিন মাঠ পাহারা দিয়েছে, অনুমতি দেবে না মাঠের। তার মধ্যে বড় বড় সমাবেশ করেছে, তারুণ্যের সমাবেশ করতে বাধা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ তারুণ্য এখানে এসে সমাবেশ করেছে, সেখানে কি পরিমাণ বাধা দেওয়া হয়েছে, বাড়ি ঘরে মানুষ ঘুমাতে পারেনি। সেই সময়টা যদি বিএনপিও এইসব কর্মসূচি বন্ধ করে দিত, তাহলে কি আজকে যে ছাত্র গণ অভ্যুত্থানের কথা বলি, যে উত্তপ্ত কড়াইয়ের মধ্যে বেগুন ভাজা হলো, যে উত্তপ্ত কড়াইয়ের মধ্যে ইলিশ মাছ ভাজি করা হলো, সেই উত্তপ্ত কড়াইটা কি থাকতো? থাকতো না। দ্বিতীয়ত আসেন আরেকটি ইসলামী দল, সভা সমাবেশ করলে অনেক বড় সমাবেশ হয় তাদের, সেই ইসলামিক দলটি 7ই জানুয়ারির নির্বাচনের আগেও 1 সপ্তাহ আগে ঢাকা শহরে এসে অনুমতি নিয়ে অন্তত 50,000 লোকের একটা সমাবেশ করলো। তাদের বাস আসতে কোনো বাধা হয় নাই, লঞ্চ স্টিমারে কোনো বাধা দেওয়া হয় নাই, সমস্ত লোকজন আসছে নিরাপদে, গেলেও নিরাপদে। ঠিক সেই সময়টায় বিএনপির 10টি লোক 20টি লোক যদি এক জায়গায় একত্রিত হতো, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হতো, গ্রেফতার করা হতো। আমরা নিজেরা বাড়িতে ঘুমাইতে পারি নাই, আমরা মানুষের বাড়িতে গিয়ে লুকিয়ে ছিলাম, আমাদের ছেলে পেলে এসে রাস্তায় চা খেতেছে, তাদেরকে আপনার র্যাব এসে তারপর নিয়ে তারপরে রিমান্ডে নিয়ে নির্যাতন করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। তাহলে ওই যে সমাবেশে 50,000 লোক আসলো গেল, লঞ্চ রিজার্ভ করলে আসলো, বাস রিজার্ভ করে আসলো, গভর্নমেন্ট কোনো বাধা দিল না। আমরা কি বুঝি না? সেই দলটি কোনটি? ইসলামী আন্দোলন বাংলাদেশ। আচ্ছা, আপনি তো ভুলে যাওয়ার কথা না, বিরাট সমাবেশ। মানে আপনার কাছ থেকে শুনতে চাইলাম, জি জি, দর্শক স্পষ্ট হোক। আমি অস্পষ্ট হয়েই বলতে চাইছিলাম, কারণ যেহেতু আপনি বলেছেন ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আমি আক্রমণের করার উদ্দেশ্যে বলছি না, আমি স্মরণ করে দিলাম। এবং এই দল বিভিন্ন নির্বাচনে, ফ্যাসিবাদের যেসব নির্বাচনে আমাদের যারা গণতান্ত্রিক আন্দোলনের শরিক ছিল, ইভেন জামাত ইসলামী অংশগ্রহণ করে নাই, সেই গণতান্ত্রিক দলগুলোর সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা বিভিন্ন জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করলো। তাহলে আপনি ফ্যাসিবাদকে উৎসাহিত করেছেন, ফ্যাসিবাদ দীর্ঘায়িত হওয়ার জন্য সেটা কাজে লেগেছে। যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার কারণে যদি
জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার উদ্যোগ গ্রহণ করা হয়, তার বিরুদ্ধে মিছিল করা হয়, একই অপরাধে অপরাধী, হয়তো একটু কম আর বেশি হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে ওনারা সেই সময় মাহমুদুর রহমানের নাগরিক ঐক্যের মতো দল, নুরুল হক নুরের মতো দল, তারা যুগপৎ কর্মসূচিতে ছিল, কিন্তু এত বড় রাজনৈতিক দল, এত বড় শক্তি, আজকে তারা এই দুর্বল সরকারকে চাপে ফেলবার জন্য, আলোচনার টেবিলে তো যা হয় হয়, তাদেরকে চাপে ফেলার জন্য তারা গিয়ে আজকে যুগপৎ কর্মসূচি পালন করছে। ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতির সম্পর্কে 6 মাস আগেও তো এই দেশের মানুষ জানতো না যে পিআর পদ্ধতি বলতে কোনো পদ্ধতি আছে। হঠাৎও বলবো না, নির্বাচনের এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে তার একমাত্র দায়িত্ব ছিল একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে একটি ঐতিহাসিক নির্বাচন করে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। তখনও কিন্তু এই 3 মাস 6 মাসের মধ্যে এই পিআর পদ্ধতি নিয়ে তারা সোচ্চার হয়নি। কখন সোচ্চার হয়েছে? যখন এই দুর্বল গভর্নমেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নিজেও কিন্তু মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলা শুরু করলেন। কি বললে শুরু করলেন? একটি দল শুধু ডিসেম্বরে নির্বাচনে চায়, জাপানে বসে বলেছেন, আপনার মনে আছে নিশ্চয়। তিনি বললেন ছেলেপেলেরা একটা দল করেছে, ওদেরকে একটু দল গোছানোর সময়টা মধ্যে দেওয়া উচিত। এটা তো ভাই আপনার দায়িত্ব না, এটা তো রাষ্ট্রের প্রধানের দায়িত্ব না। তাহলে আপনি এরপর বলেন কি সংস্কার হতে হবে, সংস্কার ছাড়া চলবে না। ভাই কি সংস্কার করবেন আপনি? আর সংস্কার আপনি কি দেশ চালাবেন? সংস্কার বলেন, এরপর বলেন কি বিচার, দৃশ্যমান বিচার হতে হবে। দৃশ্যমান বিচারটা কি জিনিস? আপনি যে বিচার করবেন, আপনার বংশের মধ্যে কেউ 5 জন লোক গ্রেফতার হয়েছে, আপনি যে বিচার করবেন, আপনার বংশের মধ্যে একটা লোক গুম হয়েছে, আপনি জানেন, আপনি বিচারে বুঝবেন কি? আপনি এই ফ্যাসিবাদের নির্যাতনের যে ব্যথা, যে জ্বালা, সেটা আপনি কি বুঝবেন? বুঝবে তো তারা যাদের উপরে ফ্যাসিবাদ জুলুম করেছে, নির্যাতন করেছে, গুম করেছে। সকাল 7টার সময় উঠে উত্তরা থেকে মির্জা ফখরুল রওনা করেছে, কোর্টে যেতে যেতে 10টা বেজেছে। 10টা থেকে শুরু হয়েছে, 10টা একটা কোর্ট, 11টা একটা কোর্ট, 12টা একটা কোর্ট, একটা কোর্ট, এরপর আধা ঘন্টা খাবারের বিরতি, 5টা পর্যন্ত অফিস যেরকম করে। একজন 80টি পর সিনিয়র রাজনীতিবিদ, তাকে সকাল 10টায় ধরলাম, 10টা থেকে 5টা পর্যন্ত অফিস করতে হতো আপনার কোর্টের বারান্দায়। 1 2 জন না, বেগম সেলিমা রহমান, মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তাদের মতো বয়স্ক প্রবীণ রাজনীতিবিদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, মঈন খান, সালাউদ্দিন সাহেবের বিষয়টা তো আমরা জানি সকলে, যে সালাউদ্দিন সাহেবকে কিভাবে শুধুমাত্র দলের বক্তব্যটা প্রকাশ্যে তিনি উপস্থাপন করেছেন, তার জন্য সেই অপরাধে তাকে দেশ থেকে অন্য দেশে গুমি করে দেওয়া হয়েছে। আমি আপনার কাছে আসবো। আপনি আসলে একটু হৃদয়ের দাগ কাটা কিছু কথা বলেছেন, বিশেষ করে এই যে বিএনপি নেতাকর্মীরা গত 15-16 বছরে তারা যে তার পরিবার পরিজনের সাথে থাকতে পারেননি, বিভিন্ন জায়গায় লুকিয়েছিলেন, চায়ের দোকানে চা খেতে গেলে আপনাদের বিভিন্ন কর্মীদেরকে নেতাদেরকে কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে গেছেন। বিশেষ করে সর্বশেষ আমার মনে আছে যে ভেলাই করে কিভাবে যখন সমস্ত রাস্তাঘাট, লঞ্চ, ফেরি সব বন্ধ করে দিল, নেতাকর্মীরা সমাবেশ কলার ভেলাই করে তারা আসলো। আমি সেই বিষয়ে তবে একটা জায়গায় যুক্ত করতে চাই, আপনার সাথে কোনো দ্বিমত নয়, আপনার সাথে সংযুক্ত করতে চাই। আপনারা অনেক রাজনীতি বুঝেন, ভালো জানেন। প্রফেসর ডক্টর ইউনূসও কিন্তু নানাভাবে শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছেন, তিনিও কিন্তু গারতখানায় গিয়েছেন, তিনিও কিন্তু বারবার নির্যাতিত হয়েছেন। তবে নির্যাতনের ধরনটা হয়তো ভিন্ন হতে পারে অবশ্যই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো তা উসুল করে নিয়েছেন না, সেটি নিশ্চয়ই। এই যে উপদেষ্টা মণ্ডলী কিন্তু তার কোটায় গঠিত হয়েছে। আচ্ছা, আমরা সে আলোচনায় ফিরবো। আমি তার যে সমস্ত নির্যাতন যা কিছু করা হয়েছিল, এটা কিন্তু আমরাও তখন প্রতিবাদ করেছি। জি, নিশ্চয়ই। প্রকাশ্যে সভা সমাবেশ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সবাই তার প্রতিবাদ করেছেন, তার পাশে আমরা ছিলাম। কিন্তু তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে
তুমি নির্বাচনের যে একটা কাজ, তিনি তো এখন ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বারবার বলছেন। নিশ্চয়ই আমরা আশাবাদী হতে চাই। মিস্টার খায়রুল আনোয়ার, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় এখানে এসছে, এবং একটা কথা, এটি আমি ফেসবুকে দেখা বক্তব্য, আমি কিন্তু কোনো নিজের কোনো বক্তব্য নয়। বলা হচ্ছে ভোট দিব সন্দ্বীপে আর নেতা হবে মালদ্বীপে, মানে বিভিন্ন রকম কথাবার্তা কিন্তু ফেসবুকে আসছে পিআর নির্বাচনের যে কথাটা বলা হচ্ছে। এবং আমরা মাহমুদুর রহমানকে বলতে দেখেছি, তিনি বলেছেন যদি পিআরের মাধ্যমে নির্বাচন হয় তাহলে জাতীয় পার্টির উপর ভর করে আজকে আওয়ামী লীগ তারা কিন্তু দেশের রাজনীতিতে ফিরে আসার সংখ্যা তিনি প্রকাশ করেছেন। এবং তিনি একটা কথা বলেছেন যে জাতীয় পার্টি এখন শুধুমাত্র আওয়ামী লীগের লেজ নয়, আওয়ামী লীগের মাথাও। সুতরাং এই যে পিআর নির্বাচনের কথা বলা হচ্ছে, সংবিধানের কথা বলা হচ্ছে, বা নানা বিষয়ে যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, এবং একটি দলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করলেন, যে অভিযোগটা হচ্ছে গিয়ে যারা মেয়র নির্বাচনও করেছে, যারা বিগত নির্বাচনের সময় সরকারের সাথে নির্বাচন করেছে, শুধু জাতীয় পার্টির উপর দোষ চাপানো হচ্ছে। আপনার সাথে সার্বিক পরিস্থিতিটা কীভাবে দেখছেন? তার আগে আপনি প্রথম যে প্রশ্নটা করেছিলেন, সেখানে প্রশ্নের কয়েকটি অংশ আছে। একটা হলো জোট নিয়ে, বিএনপি এবং জামাতের জোট। একটা হচ্ছে যে ভিন্ন পথে হাঁটছে, আর একটা হচ্ছে জোট গঠন নির্বাচনকে সামনে রেখে। আর যে জাতিসংঘে যে প্রতিনিধি দল আজকে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যাচ্ছেন, সেখানে কোনো আলোচনা হবে কিনা। তো এখন এই যে বিএনপির দীর্ঘদিনের মিত্র জামাতে ইসলামে একটা বিপরীতমুখী অবস্থান নিয়েছে। রাজনীতিতে কিন্তু এটা একেবারে নতুন কিছু নয়। কিন্তু রাজনীতির মধ্যে স্থায়ী বন্ধু এবং শত্রু না, আবার কখনো বন্ধু কখনো শত্রু হয়ে যায়। 91 সালের নির্বাচনে বিএনপি 147টা আসন পেয়েছিল। তখন যিনি সরকার প্রধান ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন, উনি বলেছিলেন যে আমার কাছে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা প্রতীয়মান হচ্ছে না। হ্যাঁ, তখন জামাত ইসলামী বিএনপিকে সমর্থন দিয়েছিল এবং বিএনপি সরকার গঠন করে। কিন্তু এই জামাত ইসলামী আবার 96 সালে এর আগে যে কেয়ারটেকারের যে আন্দোলন হয়েছিল, তখন কিন্তু আওয়ামী লীগের সাথে তারা আন্দোলন করেছিল যুগপৎভাবে। আবার 2001 সাল নির্বাচনের পর তারা জোটবদ্ধভাবে নির্বাচন করে এবং সেখানে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণভাবে 2টা আসন মন্ত্রী দ্বারা হয়। তো এখন ভিন্নভাবে গিয়েছে তাদের নির্বাচনে। এখন তারা হয়তো মানুষ, তাদের সম্ভাবনা অনেক ভালো সম্ভাবনা আছে। ডাকসু এবং জাকসু নির্বাচনের পর তারা খুব উজ্জীবিত হয়েছে। তো এখানে শেষ পর্যন্ত রাজনীতি কী দাঁড়াবে এটা বলা মুশকিল। আর জোটের ক্ষেত্রে যেটা বলা যায় যে এনসিপি কিন্তু এখনো কিন্তু বলেনি যে আমরা কার সাথে যাব, ভিন্ন একটা মুভ আছে আর কি। আর পর্দার আড়ালে কিন্তু অনেক ধরনের আলাপ আলোচনা, বিএনপি যে কারোর সাথে আলোচনা করছে না তাও না, কিন্তু বিএনপির সাথেও কিন্তু অনেক দল যোগাযোগ করছে। এবং যারা আছে ধরেন বিভিন্ন দল, নাগরিক পার্টি, তারপর আপনার গণসংহতি, এরাও একদম শোনা যাচ্ছে যে বিএনপির সাথে হয়তো শেষ পর্যন্ত একটা ঐক্যবদ্ধ হবে। এনসিপির কথা শোনা যাচ্ছে, যদিও তাদের আহ্বায়ক গতকাল বলেছেন যে আমরা এখন পর্যন্ত এই বিষয়ে কোনো চিন্তা করিনি। আর জামাত ইসলামের নেতৃত্বে যে 7 দল আন্দোলন করছে, তারা একটা মোর্চা করেছে অলরেডি, এবং তারা বলছে যে এবার ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে যাবে। তো এটা একটা বিষয় গেল। আর আপনি বলেছেন পিআর পদ্ধতি, এটা আসলে একটা খুব জটিল বিষয়। এই বিষয়টা কিন্তু ছিল না, এটা ঠিক। আপনার গত 3টি নির্বাচন তো আপনার সবাই জানি যে এটা কলঙ্কিত নির্বাচন এবং ভোটারবিহীন নির্বাচন হয়েছে। এখন এই যে এতগুলো বিষয়কে নিয়ে আসা হয়েছে, জিনিসগুলোকে, পিআর পদ্ধতি, গণভোট, গণপরিষদ, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, বাংলাদেশের 54 বছরে একটা কক্ষ ভালো ফাংশন করেনি। আপনি বলেন লাগাতারভাবে কোনো এখানে ডেমোক্রেসি কি প্রতিষ্ঠিত হয়েছে? কখনো একদলীয়, কখনো সামরিক শাসন, কখন মাঝখানে কয়েকটি নির্বাচনে ভালো একটি ছিল, লাগাতারভাবে আপনার গত 15 বছরে একটা স্বৈর শাসন, কর্তৃত্ববাদী শাসন ছিল। এখন যদি আপনি এতগুলো বিষয় নিয়ে আসেন যে 300 আসন, এরপরে আটটা উচ্চ করে উচ্চ কক্ষ করে সেখানে 100 আসন বাড়িয়ে, এটাকে একটা মানে খরচ বৃদ্ধি এবং সব কিছুর জটিল পরিস্থিতি হবে। আর আপনি যে বলছেন পিআর পদ্ধতি, এটাকে বুঝবে সাধারণ মানুষ? বুঝে পিআর পদ্ধতি কোন পদ্ধতি, এটা কি হয়েছে এর আগে, যে এর আগে হয়েছে? হ্যাঁ, গণভোটের কথা বলেন আপনি, তা আপনি কি আবার গণভোটের ব্যাপারে হলে কি বলা হচ্ছে কি আগে গণভোট হতে হবে এই বিষয়ের উপর, তারপরে যে আপনার নির্বাচন, জাতীয় নির্বাচন হবে? আবার বলা হচ্ছে কি না একই সাথে হতে হবে। তো কোনটা? এখন সময় কিন্তু খুব বেশি নেই, আর মাত্র 5 মাসের কম সময় আছে আমাদের হাতে নির্বাচনের জন্য। ফেব্রুয়ারি প্রথমার্ধে যদি নির্বাচন ধরে নিই, এখন এই বিষয়গুলোকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে, এতে কিন্তু আপনার লক্ষ্য করে দেখবেন পতিত ফেসিবাদের যে দোসর যারা আছে বা দেশে বিভিন্ন জায়গায়, তারা কিন্তু নানা রকম তৎপরতা শুরু করেছে। ঝটিকা মিছিল কিন্তু বাড়ছে। কী কারণে? তারা দেখছে যেখানে আন্দোলনের যে শক্তিগুলো ছিল, ফ্যাসিস্ট সরকার পতন ঘটিয়েছে, তাদের ভিতর বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে, এবং তারা বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে গেছে। এই সুযোগে তাদের এই ক্রমাগতভাবে ঝটিকা মিছিল বাড়ছে, নানা রকম তৎপরতা বাড়ছে। কিন্তু
তো এখন নির্বাচনকে 5 মাস হাতে রেখে আমরা এই যে পিআর পদ্ধতি, এই জিনিসটা বোঝাতে তো আপনাকে মানুষকে অনেক সময় লেগে আমরা যাবে। পিআর বলি, কিন্তু পিআর এর আসলে অ্যাব্রিভিয়েশন বাংলা কি সেটাও কিন্তু আমরা অনেক সময় অনেকে জানি না। হ্যাঁ। এটা একটা ইংরেজি শব্দ পারে, আবার সংখ্যানুপাতিক, এটা জটিল বিষয় আর কি, এটা খুবই জটিল। এবং এটা যদি আপনি করতে যান, সাধারণ মানুষ ভোটার যারা আজকে 15 বছর ধরে ভোট দিতে পারেনি, এখন আপনি পিআর করবেন, উচ্চ কক্ষ করবেন নাকি নিম্ন কক্ষ করবেন, গণভোট করবেন না গণপরিষদ করবেন, একবারে এক একটা বিষয়কে নিয়ে আসা হয়েছে। এবং এই যে সংলাপ যেভাবে শুরু হয়েছে 7 মাস, এটা ঠিক যে প্রথম থেকে খুব আন্তরিক পরিবেশে সমস্ত রাজনৈতিক দল যারা অংশ নিয়েছে, দীর্ঘ সময় ধরে তারা অংশ নিয়েছে, মতামত দিয়েছে, একটা জায়গায় কিন্তু পৌঁছেছে, এটা ঠিক, কিন্তু কোনো চূড়ান্ত পরিণতি কিন্তু এখনো লাভ করেনি। তো এই জিনিসটাকে যদি আপনি আরো টেনে নিয়ে যান, কবি ফরুক আহমদের একটা কবিতা আছে, রাত পোহাবার আর কত দেরি পাঞ্জেরি। এখন বলতে ইচ্ছা করে যে সংলাপ শেষ হওয়ার আর কত দেরি পাঞ্জেরি। এখন প্রধান উপদেষ্টা যে হঠাৎ করে এই যে, এটা কিন্তু অনেকের ভিতরে একটা জল্পনা হচ্ছে যে বিএনপি মহাসচিব এবং জামাত ইসলামী এবং এনসিপি, এখন প্রথমে ছিল 4 জন, বিএনপির 2 জন, এখন দেখা গেল যে না, 3 দল থেকে 2 জন করে নেওয়া হচ্ছে। এনসিপি থেকে একজন বাড়লো, জামাত থেকে একজন বাড়লো। তো এখন আমার মানে ধারণা এবং কল্পনা আছে এটা নিয়ে যে ওখানে হয়তো কোনো একটা বিশেষ আলোচনা, একটা চেষ্টা প্রধান উপদেষ্টা করবেন। কারণ প্রধান উপদেষ্টা মাঝখানে ঐক্যমত্য কমিশনে বলেছেন যে আপনার সাংবিধানিক অধ্যাদেশ করে অথবা গণভোট না করে আমরা সমঝোতার উপর গুরুত্ব দিচ্ছি, অর্থাৎ কোনো সমঝোতার মাধ্যমে উনি চাচ্ছেন যে একটা সমস্যার সমাধান হোক। তো আরেকটা বিষয় ইন্টারেস্টিং হচ্ছে যে এই ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি আলী রিয়াজ, উনিও 10 দিনের জন্য আমেরিকায় গেছেন। তো ওখানে প্রফেসর ইউনূস সহসভাপতি যাচ্ছেন, 3টি রাজনৈতিক দলের 3 জন গুরুত্বপূর্ণ নেতা, সব মিলিয়ে হয়তো ওখান থেকে আপনি কি মনে করছেন যে সেখানে আলী রিয়াজ সাহেবও সেখানে যুক্ত হতে পারেন? হয়তো সেটা আমরা দেখতে পারবো। আচ্ছা, এটা খবর তার গোপন থাকবে না, মানে একটা কাকতালীয় হতে পারে বা অন্য কিছু হতে আমরা ঠিক জানি না। কিন্তু এই সময় একইভাবে উনি যাচ্ছেন, আর রাজনৈতিক দল এখানে যখন হচ্ছে না, আর যার আগে তো প্রফেসর ইউনূস সাহেব এক মিটিংয়ে বলেছেন যে আমরা সমঝোতাকে গুরুত্ব দিতে চাচ্ছি, অধ্যাদেশ জারি করার, কারণ অনেকগুলো বিষয় আসছে এবং খুব জটিল পর্যায়ে চলে গেছে। কিন্তু অনেকে সন্দেহ করছে যে আদৌ নির্বাচন হবে কিনা এবং হলে ফেব্রুয়ারি মাসে হবে কিনা, কারণ দেশটা তো এখন ফেব্রুয়ারি যদি হয়ে থাকে তাহলে আপনার তো সময় খুবই হাতে কম, পুরো নির্বাচনমুখী। খুব কি একটা নির্বাচনমুখী মনে হচ্ছে সামগ্রিকভাবে? আপনি তো কোনো সিদ্ধান্তে আসতে পারেন না যে সনদের বিষয়, সনদ নির্বাচনের পদ্ধতি কি হবে সেটি ঠিক করতে পারেননি। তাই সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে একটা জটিল অবস্থা তৈরি হয়েছে। আর জোটের ব্যাপারে যেটা বলা যায়, যেটা নির্বাচন যত কাছেই আসবে ততই আপনার এটার ব্যাপারে জোট গঠন পরিষ্কার হবে, যে কে কার সাথে যাচ্ছে, কে কার সাথে জোট গঠন করছে, কে ভোটের ভাগ বসাবে। জি নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা একটা ইস্পানী মির্জা বর্ষবরাতিতে একটা ছোট বিরতি নিচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, রয়েছেন সিনিয়র সাংবাদিক খায়রুল আনার মুকুল। বিরতির পর আবারও আমাদের 2 জন অতিথি আমাদের সাথে থাকবেন। ইস্পানী মির্জা বর্ষবরাত্রিতে একটা বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জা বর্ষবরাতিতে আমরা আবারও ফিরে এসেছি। সাম্প্রতিক রাজনীতি নিয়ে আমরা কথা বলছিলাম। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ রয়েছেন আমাদের সাথে, রয়েছেন সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার। আমরা নানা প্রসঙ্গে আলোচনার মধ্যে দিয়ে আসলে বিগত আমলে মিস্টার রহমতুল্লাহ আমরা দেখেছি যে আওয়ামী সরকার তারা মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে, স্বাধীনতার পক্ষ বিপক্ষ নিয়ে কিন্তু এক ধরনের রেটরিক্স তৈরি করতো, এবং দেখা গিয়েছে বিএনপিপন্থী হোক বা জামাতপন্থী হোক, যেটাই হোক, কোথাও কোনো আলোচনা করতে গেলেই কিন্তু দেখা যেত বিএনপি নেতাকর্মীদের স্বাধীনতার বিপক্ষে শক্তি বলে তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে নানা রকম জেলে দেওয়ার, জুলুম করা, এই সাথে নানা কিছু বলা হতো। সেই প্রসঙ্গেই কিন্তু আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ একটি কথা তিনি বলেছেন যে স্বাধীনতার 54 বছর পরে এই চেতনার ব্যবসা আর চলবে না। তিনি এক কথা বলেছেন। তিনি আরও বলেছেন, কেউ যদি মনে করে তারা জুলাইয়ের একমাত্র ধারক বাহক, তাহলে আবার জাতির মধ্যে বিভক্তি আসবে, যেটি বিগত আওয়ামী সরকারের আমলে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে তারা নিজেকে দাবি করতেন। আমি আবারও বলছি যে জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন, যারা মনে করবেন জুলাইয়ের একমাত্র ধারক বাহক একটি মাত্র গোষ্ঠী, তাহলে তারা আবারও জাতির মধ্যে বিভক্তি তৈরি করার চেষ্টা করবেন। শুধু একটি শক্তিকে স্বীকৃতি দিতে হবে, সেটা হলে ফ্যাসিবাদ এবং বিরোধী জাতীয় ঐক্য মধ্যে ফাটল ধরবে। আপনি সেটা কীভাবে দেখছেন? জি, আপনার এই মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা তো বহুদিন আওয়ামী লীগ করেছে। শেষ পর্যন্ত মানুষ কিন্তু এই চেতনার ব্যবসার মূল যে উদ্দেশ্য সেটা কিন্তু মানুষ বুঝে ফেলেছিল, যার কারণে এগুলি কিন্তু মানুষ আর খেত না। এবং ওই একটা মহান মুক্তিযুদ্ধের আলোকে প্রথম দিকে যেরকম একটা প্রেক্ষাপট ছিল,
এটাকে শেষ পর্যন্ত এসে আপনি দেখবেন যে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়েছে। যদি একজন মুক্তিযোদ্ধাও যদি বিএনপির পক্ষে কথা বলে বা জামাতের পক্ষে কথা বলে, তাদেরকেও তারা স্বাধীনতা বিরোধী বানাতে ভুল করে না। ইভেন জিয়াউর রহমান সাহেব, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যিনি সেক্টর কমান্ডার ছিলেন, যিনি বীরুত্তম ছিলেন, তাকেও পাকিস্তানের চর বলতে শেখ হাসিনা নিজে ভুল করেননি। আজকে আপনি দেখেন যে জুলাই চেতনার ব্যবসা কিন্তু মোটামুটি ভালোই চলছে, প্রথম দিকে ভালো চলছে, একটু ভাটা পড়েছে। বিএনপি কিন্তু কোনো চেতনার ব্যবসাই করে না। আর জুলাই চেতনা শুধু না, সাথে কিন্তু আরেকটা চেতনা আছে, ইসলামী চেতনা। যে আপনি একটু আগে বললেন না যে ইসলামী ভোট, এক ইসলামী বাক্স একটা দেওয়া হবে, ইসলামী বাক্স দিবেন, এই বাক্সে ভোট দিলে নবীকে ভোট দেওয়া হবে, বিভিন্ন জনের কথাবার্তা, এই বাক্সে ভোট দিলে আল্লাহকে ভোট দেওয়া হবে। এটা কিন্তু একটা ব্যবসা। তো জুলাই আর ইসলাম, এই চেতনা তো ভাই কারো কাছে ইজারা দেওয়া হয় নাই। এটার তো কোনো সেল এজেন্ট, আওয়ামী লীগ সোল এজেন্ট দিয়ে নিতে গিয়ে তো নিজেকে ফ্যাসিবাদ হিসেবে আপনার প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, পৃথিবীর মানচিত্রে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী তকমা কোনো দিন ইতিহাস থেকে কেউ মুছে ফেলতে পারবে না। এই যে ছেলেপেলেদের যে দলটা, রাজনৈতিক দলটা, আপনি স্বীকার করতেই হবে মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে নতুন প্রজন্মের একটি রাজনৈতিক দল হবে, তাদের মধ্যে নতুন কিছু পাওয়া যাবে, নতুন কিছু সৃষ্টি হবে। কিন্তু দেখা গেল যে তারা শুধুমাত্র এই জুলাইয়ের চেতনার নামে বিভিন্ন অফিসে গিয়ে তারপর বলতেছে আমি এনসিপি থেকে আসছি। ভাই কি জন্য? আমি দেখা করব, আমার কাজ আছে। উনি তো মিটিং আছেন, কিসের মিটিং? আমরা এখন দেখা করব। আচ্ছা আপনারা 10 জন আসেন, আপনারা 4 জন আসেন, বলে যায় না আমরা সবাই যাব। থানা পুলিশ, আপনি দেখেছেন যে থানার মধ্যে গিয়ে আপনার আসামি তাদেরকে চিন্তা করে নিয়ে আসা হয়েছে। আমি বহু জায়গায় পার্সোনালি বহু পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে জেনেছি যে ভাই মারাত্মক চাপে আছি। কিসের চাপ? সমন্বয়কদের চাপ। ভাই সমন্বয়ক কি কোনো রাষ্ট্রীয় পদ? আর সমন্বয়করা কি করেছে? আপনি যারা ঢাকা ইউনিভার্সিটির কিছু সমন্বয়ক, তারা কি বলতে পারবে জুলাই আন্দোলনের সময় এই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে থেকে শুরু করে নতুন রাস্তা পর্যন্ত যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের সমন্বয়ক কে ছিল? তারা কি বলতে পারবে মোহাম্মদপুরে আল্লাহ করি মসজিদের সামনে যে আন্দোলন হয়েছে, উত্তরার যে আন্দোলন হয়েছে, যাত্রাবাড়িতে আন্দোলন হয়েছে, সেখানে সমন্বয়কটা কে ছিল? শুধু ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রিক সমন্বয়ক। আমি তাদেরকে ছোট করার জন্য বলি নাই। অর্থাৎ এই আন্দোলনটা দীর্ঘ 15 বছরের আন্দোলনের যে উত্তপ্ত কড়াই, সেই কড়াইয়ের মধ্যে যখন আমার দেশের সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করা শুরু করেছে, গৃহবধূদের উপরে গুলি করা হয়েছে, বারান্দার মধ্যে একটা বাচ্চা খেলাধুলা করেছে, তার পেটে যখন গুলিবিদ্ধ হয়েছে, তখন আমি তো আমার ঘরকে দেখি, আমার ছেলে আমার মেয়ে ওরা ভার্সিটিতে পড়ে, ওদেরকে আমি রাখতে পারি নাই। ওরা যাবেই, ধরে রাখা সম্ভব হয় নাই। আমার ঘরের ওয়াইফ সে বের হয়ে গেছে ছেলে মেয়েদের সাথে সাথে। তাহলে সাধারণ মানুষ নেমে এসেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সফল হলো সকল মানুষের প্রচেষ্টায়। আন্দোলনের পরেই বলতেছে এটি কি নির্বাচনের জন্য এটা হয়েছে? আমরা আবার কিছু ভদ্রলোক ইনিয়ে মিনিয়ে বললাম যে না, কিছু তো নির্বাচনের জন্য না, আমাদেরকে তো আসলে একটু সংস্কার টস্কার করা দরকার। ভাই কেন? ইনিয়ে বিনিয়ে বলার কি আছে? মনে হচ্ছে নির্বাচনের কথা বললে আমরা একটা পাপের কথা বলতেছি, একটা অন্যায় কথা বলতেছি। একটি দেশ দীর্ঘদিন যাবৎ অনির্বাচিত, একটি ছেলের বয়স 35 থেকে 40 হয়েছে, সে কোনোদিন তার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারেনি। অনির্বাচিত সরকার ছিলই বলে তো ফ্যাসিবাদ তৈরি হয়েছে। তো সেই ছেলের নাগরিক অধিকার, তার ভোট দেওয়ার অধিকার রয়েছে। আমরা ভোটের অধিকারের জন্য লড়াই করেছি 15 বছর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বক্তৃতা দিয়ে বলেছেন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনি আমার হাতকে শক্তিশালী করুন, বিএনপির হাতকে শক্তিশালী করুন। সাথে সাথে এটাও বলেছেন যে ভোটের অধিকার ফেরত পাওয়ার পরে আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন। বিএনপিকে ভোট দেওয়ার জন্য কথা বলেন না উনি। অর্থাৎ একটা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা দরকার।
সেই ভোটের অধিকারের কথা বলার পরে আমাদেরকে চারপাশ থেকে বলা হতো হ্যাঁ আপনারা তো শুধু নির্বাচন চান, নির্বাচনের জন্য কি রক্ত দিয়েছে? অ্যাবসলিউটলি। শুধুমাত্র একটি নির্বাচিত সরকারের অভাবে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল, সেই ফ্যাসিবাদকে দূর করে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করাই একটি অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব। কিন্তু ষড়যন্ত্রকারীদের কান পড়ার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটু গুলিয়ে ফেলেছেন, আর তার সাথে কিছু লোকজন যারা খুব আরামায় এসে জীবনযাপন করেছে, তারা হঠাৎ করে দেখে যে চেয়ার তো খুব ভালো জিনিস, এত আরাম তা তো বুঝি নেই, তাহলে আর কিছুদিন থাকা যায় কিনা, এই আরামের কারণে তারা একটু বেশি দিন থাকতে চেয়েছে। কিন্তু পরিস্থিতি যখন লেজে গোবরে হয়ে গেল, তখন তারা বুঝতে পারলো যে না, এইভাবে তো আরাম ভোগ করলে পরে কিন্তু আবার জেলখানায় যাওয়ার সম্ভাবনা আছে, বা বার্গার বিক্রি করতে হবে আমেরিকা গিয়া, কানাডা গিয়া। এটা কিছু লোকের বুদ্ধোদয় হয়েছে। এরপরেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করে একটি নির্বাচনের সমঝোতার ভিত্তিতে নির্বাচনের একটা তারিখ করেছেন। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশিত থাকি। আমি মিস্টার খায়রুল আনোয়ার শুনছিলেন, এবং এই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ চেতনা বিক্রি এবং জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় সেটি কিন্তু এক ধরনের হাইপ ছিল, যেটি বললো এখন সেই সমন্বয়ক সেই হাইপে, এবং একেবারেই খুবই গুরুত্ব সহকারে বলবার চেষ্টা করলেন। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া সারা দেশের, বিশেষ করে ঢাকা শহরমুখী বিভিন্ন মুখে যে আন্দোলনগুলো ছিল, যাত্রাবাড়ি বলি, উত্তরাবাড়ি, বাংলাদেশের কথাই বলি, সেখানে আসলে কোন সমন্বয়ক তাদের নাম তো আমরা আসলে জানি না। কিন্তু আপনার কাছে আমার যে বিষয়টি নিয়ে আমি আলোচনাটা আসতে চাই, সদ্যপ্রয়াত লেখক বদরুদ্দীন ওমর, তিনি কিন্তু কতগুলি গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছেন, এবং মৃত্যুর পূর্বে সে কথাগুলো কিন্তু ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসাবে সেগুলি তারা নিজেরা 14 তারিখে তদন্ত কর্মকর্তা তার জবানবন্দি নিয়েছেন। আমি 2টি লাইন পড়ি, তারপরে বাকিবর্তীতে আপনি আপনার বিশ্লেষণ করবেন। তিনি বলেছেন, আমি বদরুদ্দীন ওমর সাহেবের কথা বলছি, যিনি সকলের কাছে একজন সমাজচিন্তক হিসেবে পরিচিত। তিনি বলেছেন, শেখ মুজিব বিরোধীদের সরাসরি হত্যা করতেন, শেখ হাসিনা শুধু হত্যাই করতেন না, নির্যাতনও করতেন, এবং এতে তিনি এক ধরনের বিকৃত আনন্দ পেতেন। এটি বদরুদ্দীন ওমর সাহেবের কথার আমি কোট আনকোট করে বললাম। আপনি আসলে বিষয়টাকে কীভাবে দেখেন? খানিক আগে শ্রদ্ধেয় বিএনপির নেতা জনাব রহমতুল্লাহ তিনি কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেন, যেটাকে বিকৃত করা হয়েছে, যেটাকে চেতনা হিসেবে বিক্রি করার চেষ্টা করা হয়েছে, সেটি কিন্তু পরবর্তী মানুষ আর গ্রহণ করেনি। আপনি সদ্যপ্রয়াত গবেষক, লেখক, রাজনীতিবিদ, সমাজচিন্তক বদরুদ্দীন ওমরের এই বিশ্লেষণকে কিভাবে দেখেন? না, উনি এটা বিশ্লেষণ করেছেন, এটা ওনার মতো করে উনি বক্তব্য দিয়েছেন, যেটা পরে প্রকাশ পেয়েছে ওনার মারা যাওয়ার পরে। এই বিষয়টা, এই ভিডিওটা আমি দেখিনি, কিন্তু এটা তো ঠিক। এখন বদরুদ্দীন ওমর সাহেব বলেছেন, এবং এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক, উনি সেখানে সাক্ষ্য দিয়েছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ওখানে যে তার মতো করে সাক্ষ্য দিয়েছে। এটা তো মানে লুকোছাপা কোনো বিষয় না, যে এই যে আন্দোলনটা হলো আপনার জুলাই গণ অভ্যুত্থান যেটা হলো, সেখানে তো 1,500-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। তার আগে আয়নাঘর, মানুষকে গুম করে ফেলা। বিএনপির একজন উল্লেখযোগ্য নেতা ইলিয়াস আলী, কত বছর হয়েছে, তার কোনো হদিস আছে? ঢাকার একজন উল্লেখযোগ্য সংগঠক চৌধুরী আলম, কোথায় সে? এইটা তো এরকম অসংখ্য, আপনার একসাথে 7 জন 8 জন 10 জন করে উঠায় নিয়ে যাওয়া হয়েছে। আয়নাঘর, গুমঘর, এবং ডিজিটাফে দিয়ে, গোয়েন্দা সংস্থা দিয়ে শুধু রাজনৈতিক কর্মী নেতাদেরকে না, ব্যবসায়ীদেরকে নিয়ে যে হয়রানি করতো, তারপর মিডিয়ার লোকজনকে। আমরা অনেকে সেই ভিকটিম হয়েছে, আমাদেরকে কোনো একটা নিউজের জন্য আমাদেরকে ডেকে যাওয়া হয়েছে, আমাদের হুমকি দেওয়া হয়েছে, আমাদের ব্যক্তিগত জীবনকে হুমকিগ্রস্ত করা হয়েছে, ফলো করা হয়েছে, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। তো এই যে বললেন, এটা মানে দীর্ঘদিন ধরে চলেছে, কিন্তু একদিন 2 দিন না। আর সর্বশেষ যেটা হয়েছে জুলাই মাসে যে হত্যাকাণ্ডটা হয়েছে নৃশংস, এত অল্প সময়ের ভিতরে এরকম মৃত্যুর সংখ্যা, এরকম হত্যার সংখ্যা সারা পৃথিবীতে আর কয়টা আছে এত অল্প সময়ের ভিতরে? খুব নজিরবিহীন, কিন্তু জাস্ট ক্ষমতায় টিকে থাকার জন্য যেভাবে হত্যা করা হয়েছে। এবং সেখানে দেখবেন যে শিশু আছে, 150-র মতো শিশু মারা গেছে, এবং এই যে গুলি চালানো হয়েছে সেখানে কিন্তু কোথাও দেখা হয়নি। এবং এই যে 150 শিশু মারা গেল, এবং চোখ 400-র উপরে লোক চোখ হারিয়েছে, আর এখনও হাসপাতালগুলোতে দেখবেন গেলে যে এখনও অনেকে হাত হারিয়েছে, পা হারিয়েছে। এই নৃশংসতা তো কোনো নজির নেই আসলে এই দেশের ক্ষেত্রে, কিন্তু এরকম হয়নি। স্বাধীনতা যুদ্ধ ছাড়া আর কোনো আন্দোলন এখানে হয়েছে, এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, অনেক আন্দোলন হয়েছে, কিন্তু এইভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়নি। তো এখন যেটা হয়েছে যে সব দল থেকে কিন্তু বলা হয়েছে যে নির্বাচন অবশ্যই চায়, কিন্তু বিচার হতে হবে। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এখন সে বিচার প্রক্রিয়া এখন বিচারের মতো করে চলবে।
সে বিচার যাতে স্বচ্ছ হয় সেটা সবাই আশা করবে, এবং এটা যাতে নজির হয়ে থাকে একটি, এই ধরনের যে ভবিষ্যতেও আসলে রাষ্ট্রীয়ভাবে এই ধরনের নির্যাতন, গুমঘর তৈরি করা, আয়নাঘর তৈরি করা, হত্যাকাণ্ড এটা যাতে না হয় সেই জিনিসকে নিশ্চিত করতে হবে আর কি। কারণ আমরা এই জিনিসগুলো অংশ বিস্তৃত হয়ে যায় কিন্তু। আর এই যে আপনি চেতনা প্রসঙ্গ বললেন যে মুক্তিযুদ্ধ, এটাকে আমাদের সবার উপর স্থান দিতে হবে কিন্তু কিন্তু এটা তো ঠিক, সরকার এটাকে, বিগত সরকার, ফ্যাসিবাদী সরকার, কর্তৃত্ববাদী সরকার এটাকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিল, এটাকে একটা সস্তা খোরাকে পরিণত করা হয়েছিল। আর এখন জুলাই গণঅভ্যুত্থানের কথা যদি বলেন, আপনার জুলাই বিপ্লবের কথা, এটাকে কেউ কেউ চেষ্টা করে মুক্তিযুদ্ধের উপর স্থান দিতে, সেটা তো আবার ঠিক না। আর মানুষকে যদি আপনার সাধারণ মানুষকে যদি তাদের জীবনের নিরাপত্তা, তাদের দৈনন্দিন জীবনের দ্রব্যমূল্য, এই সমস্ত বিষয় যদি নিশ্চিত করতে না পারেন, তাহলে এই সমস্ত চেতনা কিন্তু সাধারণ মানুষের ভিতরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না। আপনাকে ওই জিনিসগুলো গ্যারান্টেড করতে হবে, এনশিওর করতে হবে, সাধারণ মানুষের যে দুঃখ, কষ্ট, বেদনা সে দূর করতে হবে। আপনি সারা দেশে গত কয়েক বছরে, বিশেষ করে গত এক বছরে কিন্তু দারিদ্র্যের সংখ্যা বেড়েছে, বেকারত্বের সংখ্যা বেড়েছে, কোনো কর্মসংস্থান নাই। কিন্তু শুধু একটা বিষয়ের উপরে আমরা নজর দিচ্ছি, শুধু এই সংস্কারের দিকে নজর দিচ্ছি, অন্য বিষয়গুলো কিন্তু মানে অবহেলিত থাকছে। হোসেন জিল্লুর রহমান উনি কিন্তু মাঝখানে বলেছেন যে আমরা সংস্কারের পিছনে প্রায় 1 বছর সময় ব্যয় করেছি, কিন্তু এই সময়ের ভিতরে কিন্তু আমরা অর্থনৈতিক ক্ষেত্রে যে মানে এক ধরনের খুব খারাপ পরিস্থিতি বিরাজ করছে, বেকারত্ব, কর্মসংস্থান, সে বিষয়ে কিন্তু আমরা নজর দিচ্ছি না। তো সামগ্রিকভাবে বিষয়গুলো দেখতে হবে। আর আপনি যে সেটা যেটা বললেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ উনি বাংলাদেশের একজন কি বলে যে প্রথম শ্রেণীর বা বলতে গেলে একেবারে শুরুর একজন মানে চিন্তক, বুদ্ধিজীবী এবং লেখক, এবং ওনার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তো উনি যে বিষয়টা দিয়ে গেছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। আমার মনে হয় এই ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ দলিল হিসেবে হয়তো কাজ করবে নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা আবারও একটা শেষ বিরতি নিচ্ছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে সাম্প্রতিক রাজনীতি নিয়ে বিরতির পর আবার আমাদের সাথে কথা বলবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, সিনিয়র সাংবাদিক জনাব খায়রুল আনোয়ার। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা শেষ বিরতি নিচ্ছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা শেষ মুহূর্তের আলোচনায় আবারও ফিরে এসেছি। সাম্প্রতিক রাজনীতির কথা বলছেন আমাদের সাথে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার। আমরা একটা বিষয় মিস্টার রহমতুল্লাহ সেটি দেখি, সেটি হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছে, তারা যখন দেশের বড় ক্রাইসিস হয় তখন কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু আবার একত্রিত হয়ে যায়। আমরা যখন দেখেছি ভারত বাংলাদেশকে নিয়ে তাদের মিডিয়া এবং নানা রকমভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে বসে বসে অডিও কল দিয়ে বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করে, তখন কিন্তু সব দল কিন্তু মত একসাথে গিয়ে কিন্তু একত্রিত হয়ে সেখানে কিন্তু তারা সংঘবদ্ধ ছিল দেশের স্বার্থে, জাতির স্বার্থে। এখন আমরা নতুন একটা বিষয় আমাদের কাছে বেশ এটি আমাদের দৃষ্টিতে এসেছে, সেটা হচ্ছে জাতিসংঘের যে সম্মেলন হতে যাচ্ছে সাধারণ পরিষদে, সেখানে কিন্তু আমরা প্রধান যে দুটি দল, বিশেষ করে বিএনপি এবং জামাতের এবং একই সাথে এনসিপির দুজন করে সদস্য তারা যুক্ত হচ্ছেন এবং প্রফেসর ডক্টর ইউনূসের সাথে তারা সেখানে যাচ্ছেন। তো আমরা দূরের থেকে অনেক কিছু বিশ্লেষণ করি, এটা সত্যতা হয়তো কিছুদিন পরেই বুঝতে পারি। আপনি মনে করেন একটা ভালো নির্বাচনের জন্য আমরা তো খুবই আশাবাদী, আমরা মনে করি যে জাকসুতে ছেলেরা মেয়েরা যেভাবে ভোট দিয়েছে, যদি সকল কিছু ঠিক থাকে, প্রত্যেকটি মানুষ তার ঘর থেকে এসে তার বাচ্চাদেরকে ভোট কেন্দ্রের বাইরে রেখে লাইনে দাঁড়িয়ে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ ভোট এবার দিবে। এই যে জাতিসংঘে সকলে মিলে যাওয়াটা, সেই যাওয়ার মধ্যে কিন্তু আমাদের কাছে মনে হয় একটি সুবাতাস বইতে পারে। আপনি কীভাবে দেখছেন? জি, এমনটি হওয়া উচিত। মতের পার্থক্য থাকবে, দিন শেষে গিয়ে জাতীয় স্বার্থে বা বৃহত্তর স্বার্থে একটা সমঝোতা হবে এবং সারা দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং স্বতঃস্ফূর্ত ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে, এই প্রত্যাশা আমরা করি। সেক্ষেত্রে এই যে একসাথে যাওয়াটা, আলোচনার টেবিলে থাকলে অনেক কিছুই আপনার মতের বিনিময় হলে অনেক ঘনিষ্ঠতা বাড়ে, আন্তরিকতা বাড়ে। আমরাও প্রত্যাশা করি যে রাজনীতিতে বিভিন্ন রকমের মন্তব্য থাকবে, বক্তব্য থাকবে, দাবি দেওয়া থাকবে, দিন শেষে যুক্তিতে তর্কের খাতিরে এক সময় গিয়ে একই টেবিলে বসে এটার সমঝোতা হবে। এবং আমি প্রত্যাশা করি
ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই উদ্যোগটা অত্যন্ত চমৎকার। আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি এবং আশা করি যে এই যে জাতীয় নেতৃবৃন্দ যাচ্ছেন একসাথে, সেখানে গিয়ে তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে একটি সুন্দর সমঝোতাপূর্ণ পরিবেশে দেশে ফিরে আসবেন। ফিরে এসে নির্বাচনের যে টাইম ফ্রেম বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের, এই ফেব্রুয়ারি মাসের নির্বাচন কোনো অবস্থায় যদি কোনো কারণে কেউ পিছিয়ে দেওয়ার চিন্তা করে, সেটা তাকে দেশপ্রেমিক রাজনৈতিক দল বা ব্যক্তি বলা যাবে না। এবং কোনো কিছুতে যদি কেউ গোয়ার্তুমি করে, মানে না আমার এটা লাগবেই, মানে সবচেয়ে বেশি পিআর নিয়ে যে সমস্ত কথা বলা হচ্ছে, আপনি এই পিআরের মধ্য দিয়ে হ্যাঁ কোনো রাজনৈতিক দলের দলীয় স্বার্থ উদ্ধার হবে। দলীয় স্বার্থটা কিরকম উদ্ধার হবে? এই অনেক দলের অনেক গুরুত্বপূর্ণ নেতারা, প্রধান থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ নেতাদের নির্বাচনী এলাকায় নাই বলতে নির্বাচিত হয়ে আসার মতো কোনো এলাকা নেই। এখন এই যে রাজনৈতিক দলের এই স্বার্থ দেখতে গিয়ে আপনি তো এই পিআরের মাধ্যমে ফ্যাসিবাদ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। ফ্যাসিবাদ সবচেয়ে বেশি উপকৃত হবে, আওয়ামী লীগ বেশি উপকৃত হবে, ফ্যাসিবাদ বিরোধী শক্তি উপকৃত হবে। বহু উদাহরণ আছে, যেহেতু শেষ সময় আপনি সেই সময় আমাকে দিতে পারবেন না। কিন্তু মোটা দাগে আপনাকে বলে রাখি, এই পিআরের মাধ্যমে একটি খণ্ডিত সংসদ গঠিত হবে। খণ্ডিত সংসদের অধীনে একটি ঝুলন্ত সরকার প্রতিষ্ঠা লাভ করবে, যার দ্বারা আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র মারাত্মক হুমকির মুখে পড়বে। এই শুভবুদ্ধির উদয় সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিষ্ঠা লাভ করবে, সেটা আমি বিশ্বাস করি। নিশ্চয়ই। আমি মিস্টার খায়রুল আনোয়ার, আমার একটা কথা মনে পড়ে, বিগত সময় ধানের শীষে ভোট দেওয়ার জন্য সুবর্ণচরের একজন নারী কিন্তু গণধর্ষণের শিকার হয়েছিল। নিশ্চয়ই সেটি আমাদের একেবারে স্পষ্ট মনে আছে। আমরা এমন একটা নির্বাচন চাই, যে নির্বাচন বলছিলাম যেটি শ্রেষ্ঠ নির্বাচন হবে এবং দেশের সকল পরিস্থিতি যদি ঠিক থাকে, তাহলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত তাদের মতের যত বিরোধী থাকুক না কেন, মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট দেবে যদি কাঙ্ক্ষিত সময় সে নির্বাচনটি হয়, ফেব্রুয়ারিতে সে নির্বাচনটি হয়, সকল লেভেল প্লেইং ফিল্ড সব ঠিক থাকে। এবং রাজনৈতিক দলগুলো শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাইরে নয়, রাজনৈতিক দলগুলো যদি তাদের যারা প্রার্থীরা রয়েছে, যারা ভোটার রয়েছে, তারা স্ব দায়িত্ব পালন করে। আপনি এই ফেব্রুয়ারির নির্বাচনকে উৎসব মুখর করবার ক্ষেত্রে যে বিভিন্ন সময় যে বিশ্লেষণ দেখা যায়, আপনার বিশ্লেষণ কি? নিশ্চয়ই আপনার মনে আছে, প্রধান উপদেষ্টা কিন্তু একাধিকবার বলেছেন যে তিনি জাতিকে একটি সেরা নির্বাচন, ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিবেন, শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবেন, সবচেয়ে সুন্দর নির্বাচন উপহার দিবেন। এবং কয়েকদিন আগে উনি আবার বলেছেন যে এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে, এটা ওনার প্রত্যয়। এখন আপনি যে নিউ ইয়র্ক প্রসঙ্গে যে সফরের বিষয়টা বললেন, যে তিনটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ তিনজন নেতা সফর সঙ্গী হয়েছে, একটা বিষয় নিশ্চয়ই আপনার মনে আছে, নির্বাচনের তারিখের যে একটা সময় নির্ধারিত হয়েছিল ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে, এই ঘোষণাটা কোথা থেকে এসেছিল? এই ঘোষণাটা কিন্তু জুন মাসে লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে বৈঠক হয়েছিল, সেখানে কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছিল যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন করা হবে। যদিও সেখানে বলা হয়েছিল, তবে কিছু শর্ত বলতে যেটা যে বিচার দৃশ্যমান হওয়া বা আরও অনেক কিছু বিষয় ছিল। তখন কিন্তু জামাত ইসলামী সহ কয়েকটি দল এটা সমালোচনা করেছিল যে বিদেশের মাটিতে বসে কেন এই ধরনের সিদ্ধান্ত আসলো। কিন্তু এরপরে কিন্তু আর এই ফেব্রুয়ারির সময়সীমা নিয়ে কিন্তু কোনো আপত্তি নেই, সবাই ফেব্রুয়ারির ব্যাপারে একমত হয়েছে। এখন নিউ ইয়র্কের থেকে হয়তো ইতিবাচক কিছু ঘটতে পারে। লন্ডন থেকে যেমন নির্বাচনের সময়সীমা, কারণ এর আগে বলা হয়েছিল যে এই ডিসেম্বর থেকে আগামী জুন পর্যন্ত, সেখানে ডিসেম্বরও থাকে নেই, জুনও থাকে নেই, কিন্তু অনেক এগিয়ে ফেব্রুয়ারি মাসে আনা হয়েছে। এখন এই সফরও হতে পারে যে তিনজন গুরুত্বপূর্ণ নেতা গিয়েছেন তিনটি দলের, সাথে আরও অনেক তিনজন যুক্ত হয়েছে। কিন্তু এখানে হয়তো আমার ধারণা যে এখানে একটা কিছু হয়তো ইতিবাচক ঘটতে পারে। কারণ প্রফেসর ইউনূস যাওয়ার আগে বলেছেন যে সাংবিধানিক সংস্কার, অধ্যাদেশ ইত্যাদিতে না যেয়ে আমরা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করি। এই যে সমঝোতার কথাটা উনি বলেছেন, এরপরে সফরে যাচ্ছেন এবং ওনার সাথে রাজনৈতিক দলের এরা যাচ্ছেন। তো সেখানে হয়তো আমার মনে হয় উনি নিজেই একটা চেষ্টা করবেন, যেমন লন্ডন থেকে নির্বাচনের বিষয়ে প্রধান যে দল বর্তমানে, তাদের সাথে একটা সমঝোতা হয়েছে, সেই ভিত্তিতে নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে। মানে এবার ভোটের উপস্থিতিটা নিয়ে আপনার কেমন ব্যাখ্যা? যেমন আমরা বিগত সময় ভোটের সময় দেখেছি 2%, 3% ভোট পড়েছে, ভোটের উপস্থিতি ছিল না। এই বিষয়টা বলতে গেলে তো একটা
মানে এটা দামি নির্বাচন, রাতের ভোট, হ্যাঁ, তারপর একতরফা নির্বাচন, সেই নির্বাচন বাংলাদেশের মানুষ কিন্তু ভোটে অংশ নেয়। আর 3টা নির্বাচন যেহেতু হয়নি, আর এবার 4 কোটির মতো নতুন ভোটার আছে, আমার মনে হয় যে নির্বাচন যদি সুষ্ঠুভাবে করা যায় এবং রাজনৈতিক দলগুলো মানে এই যে একটা জটিলতার মধ্যে এগুলো পরিহার করে একটা সিদ্ধান্তে এসে যে নির্বাচনমুখী হয়ে গেছে, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা কিন্তু সরকারের বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন সময় বলেছেন, কিন্তু ট্রেনটা তো গন্তব্যে পৌঁছাতে হবে। কিন্তু নির্বাচন যদি ঠিকভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, মানুষ যদি ভোট দিতে যেতে পারে, রাজনৈতিক দলগুলোকে সে ভোটারদেরকে নিতে পারে কেন্দ্রে, তাহলে হয়তো ব্যাপক সংখ্যক ভোট পড়তে পারে। কারণ 3টা নির্বাচন, এটা কলঙ্কিত নির্বাচন ছিল, মানুষ ভোট দিতে পারেনি, এই জন্য আমার মনে হয় এবার খুব উৎসব। কিন্তু এই যে নীরব ভোট, যেটি আওয়ামী লীগের তো হয়তো কিছু স্বল্প সংখ্যক নেতারা বা কর্মীরা কারাগারে আছেন, বাকি স্বল্প সংখ্যক হয়তো পালিয়ে গেছেন, বাকি তো আমি সমর্থিত কিছু লোক তো দেশে আছেন, সেই নীরব ভোটগুলো আসলে কোন দিকে যাবে, এটি কি কোনো প্রেডিক্ট করা যায় কিনা? এটা আসলে প্রেডিক্ট করা মানে খুবই কঠিন বিষয়। এটা যখন সময় কাছেই আসবে তখন বোঝা যাবে। কারণ বিষয়টা হচ্ছে কি যে ভোট সবসময় এই সমস্ত ক্ষেত্রে, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে 91 সালের নির্বাচন আগে আওয়ামী লীগ তো নিশ্চিত ছিল যে তারা মন্ত্রিসভা গঠন করতে, সরকার গঠন করতে যাচ্ছে, কিন্তু সেটা তো হয়নি। অবিশ্বাস্য সব ঘটনা ঘটেছে। কারণ শেখ হাসিনা দলের প্রধান, উনি 3টা আসন নির্বাচন করেছিলেন, হ্যাঁ, সেখানে উনি একটা আসনে গোপালগঞ্জে উনি পাশ করেছিলেন। এখানে উনি সাদেক হোসেন খোকা তবু একটা পলিটিক্যাল মানে চরিত্র ছিলেন, রাজনীতি করেছেন, তার সাথে হেরে গেছেন। কিন্তু মেজর মান্নান তখন অজ্ঞাত একজন লোক, তার সাথে উনি হেরে গেছেন। কাজে নির্বাচনের ব্যাপারটা বলা খুব কঠিন। এখন এই যে আওয়ামী লীগ, খালেদা জিয়া 3টি আসন থেকেই জয়লাভ করেছেন। না, খালেদা জিয়া 5টি আসন করেছেন, উনি যতবারে করেছে। এবং ওনার যেটা বৈশিষ্ট্য ছিল, উনি কিন্তু বিভিন্ন জেলা থেকে, বগুড়া, নোয়াখালী, চট্টগ্রাম, ঢাকা, যতবার হয়েছে বাংলাদেশে একমাত্র উনি বিভিন্ন জেলা থেকে করেছেন এবং বিপুল ভোটে সবসময় পাস করেছেন। তো এখন আপনি যে বলছেন আওয়ামী লীগের নীরব ভোট, এখন হতে পারে তারা তো মার্কা পাবে না। এখন স্বতন্ত্র যদি কোথাও কেউ দাঁড়িয়ে যায় এবং তার যদি ভালো ইমেজ থাকে, তার যদি সেই স্বৈরাচার দোষর আওয়ামীপন্থী কেউ স্বতন্ত্র কি দাঁড়াবে? হ্যাঁ, তারাই তো আপনার পিয়ারের সুযোগ নেবে এবং আওয়ামী স্বতন্ত্র লীগ তৈরি করবে এবং আওয়ামী স্বতন্ত্র লীগের মাধ্যমে তারা বহু আসন নিয়ে তারা সংসদে যাবে। তাহলে এই যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যাদেরকে বলতেছেন শক্তি, তাদের আসল উদ্দেশ্যটা কি? তারা কি এগুলি বোঝেন নাকি না বুঝেই এ করতেছেন? শুধুমাত্র ওনাদের পার্সেন্টেজের ভিত্তিতে 5-7টা ভোট পাবে, 5-7টা আসন পাবে, সেই জন্য আপনি দেশটাকে এমনভাবে ফ্যাসিবাদের দিকে এগিয়ে দিচ্ছেন যার দ্বারা দেশ আবারও ফ্যাসিবাদের মুখে পড়বে। এবং সেটার সমস্ত, আমি তো এখানে ফ্যাসিবাদ বিরোধী এবং মনোনয়ন বাণিজ্যের কথা বলে যে মনোনয়ন বাণিজ্য বৃদ্ধি পাবে আপনার পিয়ারের মাধ্যমে। কারণ আপনার হাতে 50টা সিট আছে, আসো, কার কার কাছে কত আসে নিয়ে আসো, তখন আপনি মনোনয়ন বাণিজ্য করবেন। সবচেয়ে বড় কথা হলো, মানুষ তো বলতেই পারবে না যে আমার এলাকার একজন সংসদ সদস্য আছে, তার নাম অমুক। এমনিতেই সংসদ সদস্য হওয়ার পরে নিজ এলাকায় যায় না। আর আপনি বরিশাল থেকে একজন মানুষ, তাকে গিয়ে আপনি রংপুরের সংসদ সদস্য বানালেন, তারা ওই এলাকায় গিয়ে কি করবে? ওই এলাকার কোন মানুষকে চিনেন? ওই এলাকার রাস্তাঘাট কাকে দেখে ভোট দিবে? এরপরে বলে ইসলামী দলগুলো না, বেশ বড় বড় আলেমরা, কওমি মাদ্রাসার আলেম এবং এই যে আমাদের আব্বাসী সাহেব, ওনারা তো পরিষ্কার করে বলেছেন এটা শরিয়া বিরোধী। আচ্ছা, এটা শরিয়া বিরোধী, কারণ শরীয়ত বলে যে আপনি ব্যক্তিকে দেখে, ব্যক্তির আচার আচরণ জেনে, ব্যক্তির চরিত্র জেনে, ব্যক্তিকে চিনে, তারপরে আপনি আপনার নেতাকে নির্বাচন করবেন। আপনি অদৃশ্য একজন নেতাকে নির্বাচন করলেন, আপনি তাহলে ভোট দেওয়ার দরকারটা কি? জনগণের ভোটের কোনো গুরুত্ব এই পিয়ার নির্বাচনে থাকে না। আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার যদি সুষ্ঠু নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হয়, ব্যাপক ভোটার উপস্থিত হয়, তবে একটা কঠিন নির্বাচন হবে, এটা ঠিক। যে যত সহজভাবে ভাবা হচ্ছে, বিএনপি যত সহজ মনে করছে, তার জন্য অতটা সহজ হবে না। হ্যাঁ, আমি প্রসঙ্গ বলতে চাচ্ছি, কিন্তু বিভিন্ন জায়গায় কিছু বিএনপির সমস্যা তৈরি হয়েছে, কিছু কিছু জায়গায় দখল, চাঁদাবাজি নিয়ে অভিযোগ আছে। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে কয়েকদিন আগে বলেছেন যে 7,000-এর মতো বহিষ্কার করা হয়েছে এবং সেটা এখনো জায়গায় জায়গায় অব্যাহত আছে। আবার জামাতও উজ্জীবিত হয়েছে। তো ছাত্র সংসদের নির্বাচন আর জাতীয় নির্বাচন কিন্তু ভিন্ন, অনেক রকম সমীকরণ, মেরুকরণের ব্যাপার আছে। কাজেই নির্বাচন যদি হয়, অনেক জটিল বিষয়ের মুখোমুখি হতে এবং কঠিন খেলাধুলা হবে আমার মনে হয়।
সে যত সহজ ভাবছে। আর এই যে বললেন যে পতিত স্বৈরাচারে যারা আছে ভোটার, যারা সমর্থক, যারা নির্দোষ ব্যক্তি তো অনেকেই আছেন, সংখ্যা অনেক বেশি, অনেক সংখ্যা সংখ্যা। আপনি কজনের বিচার সমর্থক করতে কর্মী। পারবেন? না, বিচার করা ছাড়া কর্মী, সাধারণ কর্মী যারা ছিল সবাই কি অন্যায়ের সাথে জড়িত? সবাই না, জামিন নিয়ে অলরেডি এক এলাকা চলে আসছে তো তারা। তারা কি করবে? তারা, তাদের ভোটটা তো আছে। তা জাতীয় পার্টির আনিসুজ্জামান মাহমুদ গতকালকে বলেছেন যে তারাও জোট করার চেষ্টা করবেন। তাদের তো কিছু বেল্টে, রংপুর সহ কিছু জায়গায় তাদের ভোট আছে। তো সব মিলিয়ে যে কি হবে, তাদের উপর আওয়ামী লীগ ভর করবে না নিশ্চয়তাটা কি? না সেটাই এখন সবকিছু মিলে কিন্তু একটা কঠিন খেলাধুলা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা দারুণভাবে ধন্যবাদ জানাই দুজন অতিথিকে। আমরা খেলাটা নিশ্চয়ই উত্তেজনক হোক, কিন্তু সেই খেলার মধ্যে দিয়ে যাতে কোনোভাবে লাল কার্ড, হলুদ কার্ড এবং ফাউল খেলা না হয় সেটি আমরা প্রত্যাশা করি। আমরা কাঙ্ক্ষিত সময় জাতীয় নির্বাচন চাই। জনগণের আশা ভরসা যে জায়গাটা একটা গণতান্ত্রিক সরকারের পথে বাংলাদেশ অপেক্ষায় রয়েছে, সে অপেক্ষায় আমরাও দৃশ্যমানভাবে আশা করব যে আগামী জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে একটি 15-16 বছরের দুঃশাসনের পরবর্তীতে একটি গণতন্ত্রের পথে বাংলাদেশের অগ্রযাত্রা আবারও শুরু করবে, সেই প্রত্যাশা রাখি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। একই সাথে আজকে অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য যারা আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার, আপনারাও ভালো থাকবেন। আপনাদের সবাইকে আমাদের আগামীকালকার অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।